নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখনকার আলোচনার বিষয়, ইউনূস সরকারকে অচ্ছুত করে রাখাটা কেন উচিত নয় ভারতের। কিছু পূর্ব শর্ত রেখে ইউনূসের সঙ্গে মোদির আলোচনায় বসা কেন জরুরি, এই বিষয়টি নিয়ে দুদিন আগে আমার এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশ নিয়ে ভারত কি উৎসাহ হারিয়ে ফেলছে, কি করতে চায় ভারত, কি করা উচিত, এই শিরোনামে একটি এপিসোড করেছিলাম। সেই এপিসোডে অনেকেই এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে জানতে চেয়েছেন যে কেন ভারতের আলোচনায় বসা উচিত এবং কেন বাংলাদেশই বা আলোচনায় বসতে এত আগ্রহ প্রকাশ করছে, এই বিষয়টি একটু গুছিয়ে বলবার জন্যে। আমার আগের ভিডিওতে মূল বক্তব্য বিষয় ছিল গত 8 মাসে শেখ হাসিনার পতনের পর ভারত সরকারের মাথা ব্যথার যে কারণ হয়ে উঠেছিল বাংলাদেশ, সেই মাথা ব্যথাটা নানান কারণে এখন অনেকটাই কমে গেছে মানুষের, এবং এটা কমে যাওয়ার ফলে ভারত সরকারের এই মাথা ব্যথাটা কমে গেছে, ফলে মানুষও বাংলাদেশও শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারত কি বর্তমানে উদাসীন হয়ে পড়ছে, এই কথাটি মানুষ বলতে শুরু করেছে। ভারত সরকার অবশ্যই একথা মানবেন না। তারা বলবেন ভারত বাংলাদেশের ব্যাপারে বা শেখ হাসিনার ব্যাপারে ভারত কখনোই অতি উৎসাহ দেখায়নি। এটা ভারত সরকার বলতেই পারেন। শেখ হাসিনাকে এটাও বলতে পারেন যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছেও বটে, কিন্তু সে তো দলাই লামাকেও ভারত আশ্রয় দিয়েছে। তার মানে কি দলাই লামাকে তিব্বতে নিয়ে গিয়ে ক্ষমতায় পুনর্বহাল করতে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে কিছু করেছে কি? হাসিনার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। তিনি আশ্রয় চেয়েছেন, এখানে এসেছেন, তাকে আমরা ভারত সরকার আশ্রয় দিয়েছে অতিথির মতো, এবং মন্ত্রীর মর্যাদা, যেহেতু তিনি একটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে মর্যাদা দিয়েই রাখা হয়েছে। একথা বলতেই পারে ভারত সরকার, কিন্তু এটা যে 100% সত্যি নয়, বরং 100%-এর অনেকটা কাছাকাছি এটা অসত্য। এটা যেমন ভারত সরকার জানে, তেমনই জানে ভারতের মানুষ, এবং জানে বাংলাদেশের এক বড় সংখ্যার মানুষ। এর কারণটা সহজবোধ্য। প্রথমত, আচ্ছা তিব্বতের কথাটাই প্রথমে আসি। প্রথমত, নেহেরু সরকার একটু বেশি পরিমাণে শান্তিপ্রিয় ছিলেন, ঝামেলা পাকানোর বিরুদ্ধে ছিলেন, আর চীনের সঙ্গে তার দোস্তি, মানে ওই যে হিন্দি চিনি ভাই ভাই, এই পর্যায়টা এমন ছিল তখন যে বাদ বিসম্বাদ করার কথা ভাবাই যেত না। নেহেরু ভাবেননি। আর দ্বিতীয়ত, দলাই লামাকে আশ্রয় দেওয়া ছাড়া আর কিছু তো করেনি ভারত। তার কারণ, সেটাও একটা বড় কারণ চীন নরম মাটি নয়। তাকে ভয় দেখানো বা তার সঙ্গে পাঞ্জা লড়ার কথা এখনও তো ভাবতে পারে না ভারত, এবং সে এত বছর আগে তখনও ভারত ভাবতে পারত না, পারেনি। বাংলাদেশ এবং শেখ হাসিনার ব্যাপার কিন্তু ঠিক তিব্বতের দালাই লামার মতো ব্যাপার নয়। প্রথমত, নেহেরু আর মোদির ধাত আলাদা। দ্বিতীয়ত, বাংলাদেশ আর চীনের মধ্যে লক্ষ মাইলের তফাৎ, মানে তাদের গুরুত্বের ব্যাপারে। তৃতীয়ত, বাংলাদেশ এত বেশি ভারত নির্ভর যে যাকে বলে আর্ম টুইস্টিং করে, সেটা করে ইউনূস সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার পুনর্বাসন ঘটানোটা নরেন্দ্র মোদীর পক্ষে কিন্তু খুব একটা দুরূহ কাজ ছিল না। এবং দুরূহ কাজ নয় বলেই মানুষ কিন্তু এই কথাটাও ভেবেছে যে ইউনূস সরকারের পতন ঘটাবে নরেন্দ্র মোদীর সরকার, এবং তারপর হাসিনাকে তার জায়গায় নিয়ে গিয়ে পুনর্বাসন দেয়া হবে। এটা বাংলাদেশ বলেই ভারত কেন, বাংলাদেশেরও বহু মানুষ তারাও এটা ভেবেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের এক বড় সংখ্যক মানুষ এই বিশ্বাসটা নিয়েই এতদিন কাটিয়েছে, মানে এই প্রায় গত 7-8 মাস। কিন্তু সেই বিশ্বাসে এখন ফাটল ধরেছে। সেই ফাটলের কারণগুলো বলতে চাই না,
সোশ্যাল মিডিয়ার পোস্টের জবাবে যেসব মন্তব্য আসছে সেখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অনেকেরই মন্তব্য ভারত কিছু করবে না, এই রকম গোছের মন্তব্য। ভারত কেন কিছু করছে না সেই আলোচনা করব না এখানে, সেটা অন্য আলোচনার বিষয়। একই অবস্থা আমেরিকা যুক্তরাষ্ট্রেরও। আমেরিকার ভোটের আগে, প্রেসিডেন্সিয়াল ভোট, তার আগে দীপাবলির শুভেচ্ছায় ডোনাল্ড ট্রাম্পের সেই বার্তা যে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে বাংলাদেশে এমনটি ঘটতো না, বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের আগে দীপাবলির শুভেচ্ছার সেই বার্তা, এবং তারও আগে, অনেক আগে 2016 সালে ভোটে জেতার পর ইউনূস সাহেব একটি মন্তব্য করেছিলেন আমেরিকায় সূর্যগ্রহণ হয়েছে। সুতরাং তখন মানে সেটাও মার্কিন প্রেসিডেন্ট তখন 2016 জিতে আসার পর ট্রাম্প সেটা জেনেছিলেন এবং তিনি খুব রেগেও গিয়েছিলেন। পরে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে গেলে তিনি বলেছিলেন সেই মাইক্রো ফাইন্যান্সের লোকটা কোথায়, এই রকমভাবেই বলেছিলেন। সেই জন্যে এইসব শুনে টুনে মানুষের আশা জেগেছিল যে ট্রাম্প সাহেব যখন জিতেছেন তিনি নিশ্চয়ই ইউনূসকে বেপাকে ফেলবেন এবং কিছু একটা করবেন তিনি, যাতে ইউনূস চলে যেতে পারে, ইউনূস সরকারের পতন ঘটতে পারে এবং শেখ হাসিনা ফিরে আসতে পারেন। কিন্তু সেটাও হয়নি। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ইমরান খানের পুনর্বাসন নিয়ে ওই ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই দুই দলই তারা প্রস্তাব নিয়ে এসছে যে ইমরান খানকে ফিরিয়ে আনতে হবে, এবং তার এফেক্টও শুরু হয়ে গেছে। পাকিস্তানে ওই ছোট এবং মাঝারি দরের অফিসাররা তারা বিরাট চিঠি দিয়েছে যে ওদের যে আসিম মুনির তাকে পদত্যাগ করবার জন্যে কিংবা তাকে হটে যাওয়ার জন্যে তারা একটা বিরাট চিঠি দিয়েছে। এক আধ দিনের মধ্যে এই বিষয়টি নিয়ে একটি বুলেটিন, একটি এপিসোড করব আমি। তো সেখানে ইমরান খানকে পুনর্বাসনের ব্যাপারে সেখানে কথাবার্তা হয়েছে, কারণ ইমরান খান ভোটে জিতে এসেছিলেন। শেখ হাসিনার ক্ষেত্রে কিছু আসেনি সেরকম কিছু, অথচ ইমরান খানও যেমন ভোটে জিতে এসেছিলেন, শেখ হাসিনাও ভোটে জিতে এসেছিলেন। দুজনের ক্ষেত্রে মিল প্রচুর। দুজনকেই ক্ষমতা থেকে সরিয়েছে আমেরিকার আগের প্রশাসন, এবং দুজনেই কিন্তু আবার মানে শেখ হাসিনা এবং ইমরান খান তারা স্বঘোষিতভাবে দুজনেই আমেরিকান স্বার্থের বিরোধী। সুতরাং এখানে মিল। এই অবস্থায় বাংলাদেশ নিয়ে আমেরিকা ইমরানের ক্ষেত্রে কিছু বলল, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সেখানকার কোনো কংগ্রেসে কোনো প্রস্তাব এখন অবধি আসেনি। এই অবস্থায় বাংলাদেশ নিয়ে আমেরিকা কি করবে না করবে সেটা আমেরিকা দেখুক। ইতিমধ্যে আমেরিকা কিন্তু ইউনূস প্রশাসন নিয়ে দৃশ্যত নরম অবস্থান নিতে শুরু করেছে। ভারত তাহলে কি করবে তাহলে ভারত? মোহাম্মদ ইউনূস 2-3 মাস আগে ভারতের ব্যাপারে যে অবস্থান নিয়েছিলেন, এখন দৃশ্যত সেই অবস্থান থেকে কিছুটা, অন্তত বেশ কিছুটা বলা যায়, সরে এসেছেন এবং দৃশ্যত নরম হয়েছেন। চীন সফরের আগে এই নরম হওয়ার লক্ষণগুলো কি দু একটা বলি। ভারত সরকার চীন সফরের আগে ইউনূস ভারতে আসতে চেয়েছিলেন। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠকের সাইড লাইনে বসতে চেয়েছিলেন মোদির সঙ্গে। মোদি বসেননি, রাজি হননি। এবারও ইউনূস প্রস্তাব পাঠিয়েছেন বিমস্টেক বৈঠক, যেটা এপ্রিলের প্রথম সপ্তাহেই হবে। এবারও প্রস্তাব হওয়ার কথা, আবার যেরকম বড় ভূমিকম্প হয়েছে তাতে এটা হবে কি হবে না এখনও কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে। যাই হোক, এবারও বিমস্টেক বৈঠকের প্রস্তাব পাঠিয়েছেন ইউনূস যে বিমস্টেক বৈঠকের সাইড লাইনে মোদিজির সঙ্গে তিনি বসতে চান একান্তভাবে। মোদি কোনো জবাব দেননি সেই প্রস্তাবের। এই মাত্র কদিন পরে সেই বৈঠক, এখনো জবাব যায়নি। প্রশ্ন ওঠে মোদি সাহেবের এই ঠান্ডা মনোভাবে, ইউনূস সরকারের প্রতি যে মনোভাব, এর ফলে কার লাভ হচ্ছে এবং কার ক্ষতি হচ্ছে, এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে ভারতের মধ্যেও,
আলোচনা চলছে ভারতের সর্বস্তরে, শুধু মেন স্ট্রিম মিডিয়া নয়। আমি জানি যে এটা আরও অনেক বড় স্তরে এই বিষয়টা, এমনকি মন্ত্রিসভা পর্যায়ে, বিজেপির নেতৃত্বের মধ্যে তো বটেই, মন্ত্রিসভা পর্যায়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং এখানে একটা জিনিস, কারণ আলোচনাটা এই জন্যই হচ্ছে যে এর ফলে লাভ বাংলাদেশের হচ্ছে না, লাভ ভারতেরও হচ্ছে না, লাভ শেখ হাসিনা ও তার বাংলাদেশের সমর্থকদের হচ্ছে না, এবং ভারতে যারা শেখ হাসিনার গুণমুগ্ধ তাদেরও হচ্ছে না। লাভ হচ্ছে না বাংলাদেশের সাধারণ মানুষের, কারণ ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের মুখে, এদিকে শিল্প প্রায় বন্ধের মুখে। এই অনেক কারণে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশের শিল্প পরিবেশ সুস্থ থাকতো, কলকারখানা ধ্বংস হতো না, ব্যবসা বাণিজ্য ভালো চলতো, মানুষের হাতে কাজ থাকতো, পকেটে টাকা আসতো, পেটে ভাত যেত। সম্পর্ক ভালো না থাকার ফায়দা নিচ্ছে কারা? ফায়দা নিচ্ছে বাংলাদেশের ভেতরের সন্ত্রাসীরা, ধর্মান্ধ উগ্রবাদীরা, ভারত বিরোধীরা, এবং বিশেষ করে ভারতের শত্রু পর্যায়ে যাদের গণ্য করা যায় সেই চীন ও পাকিস্তান। এরা তার ফায়দা নিচ্ছে। ইউনূস সরকারের প্রতি ভারতের অনমনীয়তাকে তারা প্রচার করছে এমনভাবে যেন শেখ হাসিনা সত্যিই ভারতের হাতের পুতুল ছিলেন, এবং সেই পুতুলটি চলে যাওয়াতে বা ভেঙে যাওয়াতে ভারত বাচ্চা ছেলের মতো মুষড়ে পড়েছে, এমন কথা হচ্ছে। ভাবার অন্তত সুযোগ একটা এসে যাচ্ছে, এবং বাংলাদেশের যারা ভারত বিরোধী তাদের একটা বড় অংশ এটাই ভাবছে। ব্যাপারটা তো আদৌ তেমন নয়। শেখ হাসিনা ভারতের হাতের পুতুল কখনোই ছিলেন না। পুতুল হলে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসার 3 গুণ ব্যবসা শেখ হাসিনা চীনের সঙ্গে করতেন না। তবে এটা ঠিক, ভারতের স্বার্থ রক্ষায় বিশেষত নর্থ ইস্টের রাজ্যগুলোতে শান্তি নিয়ে আসার পেছনে শেখ হাসিনার ভূমিকা অনেকটাই। শেখ হাসিনার সদর্থক ভূমিকার জন্যে উত্তর পূর্ব ভারত কিন্তু শান্ত হয়েছে। আর প্রথম দিকে এই জিনিসটা নিয়েই ইউনূস সাহেব ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন ভারতকে, বলেছিলেন আমরা উত্তর পূর্বাঞ্চলে আগুন জ্বালাতে পারি। আমি জানি আমাদের নরেন্দ্র মোদীর রাগের পেছনে এটাও একটা বড় কারণ, কিন্তু এটা মনে রাখতে হবে যে রাজনীতিতে উত্থান পতন, ওঠা নামা ইত্যাদি অনেক ব্যাপার আছে। একেবারে একটা জিনিসকে ধ্রুব বলে ভেবে নিয়ে বসে থাকাটা এটাও রাজনীতির কথা নয়। এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে যেগুলোর জন্য শেখ হাসিনার প্রশংসা করতেই হয়। আর ইউনূস সরকারের সঙ্গে ঠান্ডা ব্যবহার না করে এই বিষয়গুলোকেই পূর্ব শর্ত হিসাবে রেখে মোদি যদি আলোচনায় বসেন ইউনূস সরকারের সঙ্গে, তাতে কি এমন ক্ষতি হয় ভারতের বা মোদির স্বাভিমানের, ভারত সরকারের স্বাভিমানের, আমি সেটা বুঝি না। বরং তাতে ভারতের লাভ হয়। ভারত একমাত্র আওয়ামী লীগকে চেনে, শেখ হাসিনাকে চেনে, আর কাউকে চেনে না বাংলাদেশে, আর কোনো দলকে গুরুত্ব দেয় না, এমন একটা প্রচার মিথ্যা হলেও সেটা কিন্তু চলছে বাংলাদেশে। আর এই প্রচার ধাক্কা খাবে যদি ভারত ইউনূসের সঙ্গে আলোচনায় বসে সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু আগে পূর্ব শর্ত, এবং সেই পূর্ব শর্ত মেনে আলোচনায় বসলে তবেই। একেবারে ব্লান্টলি ইউনূসের সাক্ষাতের প্রস্তাব নাকচ না করে কিছু কঠিন পূর্ব শর্ত রেখে আলোচনায় রাজি হলে সেটা ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক স্বার্থ হালকা করে দেবে, এমন সন্দেহের কোনো কারণ নেই বলেই আমরা মনে করি। বরং শর্তের বিষয়গুলোকে আরও বড়ভাবে তুলে ধরলে মানুষের সামনে সেগুলো আসবে এবং চাপে পড়বে ইউনূস সরকার। ওই যে মিথ্যে অভিযোগ করছে ভারত,
এই বলে তখন পার পাবে না, কারণ ভারত তাদেরকে উত্তরে সেই শর্তগুলো রেখেছে, এগুলো মানুন, তাহলে আমরা বসবো। এবার খুব অল্প কথায় বলবো যে পূর্ব শর্ত যেগুলো রাখা যাবে সেগুলো কি কি হতে পারে, কি কি পূর্ব শর্ত হতে পারে। যেমন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে পারলে, কেন মিটিং করার জন্য, একটা বৈঠক করার জন্য বাংলাদেশ এত ব্যস্ত হয়ে পড়েছে যে তারা উপযাচক হয়ে একাধিকবার সেই মিটিংয়ে বৈঠকে বসার কথা বলছে। আগে সেইটা দেখি, তাহলে এক কথায় সেটা বলি, তারপরে বুঝবো যে পরের প্রসঙ্গে আসছে। তো সেটা হচ্ছে ইউনূস সরকার মনে করে, শুধু না, এটা যে কেউ মনে করবে যে ইউনূস সরকার, যে কেউ জানে, সবাই জানে যে ইউনূস সরকার একটি জোর করে এসে বসা অনির্বাচিত এবং সেই অর্থে অসাংবিধানিক এবং অবৈধ সরকার। এটা কেউ অস্বীকার করতে পারবে না। সংবিধানকে মানলে এবং কিভাবে যেভাবে তারা বসেছে ক্ষমতায়, সেটা দেখলে বলতেই হবে যে এই সরকার অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত তো বটেই। এবং এই যে এই সরকারের পরিচয়, এই যে পরিচয়টা আছে, সেই পরিচয়টা দূর হয়ে যেতে পারে, কিন্তু একটা কারণ যদি একটা যদি বিষয় হয়, তাহলে এই তাদের অনেকটা তারা বৈধতা পাবে। সেই বৈধতাটা পাওয়াটা, সেই বিষয়টা কি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে যদি বসতে পারে ইউনূস, মোহাম্মদ ইউনূস, দুই প্রধানমন্ত্রী যদি একসাথে বসেন, এবং মনে রাখতে হবে ভারত এতকাল ধরে বলে এসেছে যে এই অনির্বাচিত সরকারের সঙ্গে আমরা কোনো চুক্তি ইত্যাদি করব না, এই বসবও না। রাজনৈতিকভাবে আমাদের নিচের মহলের কিছু পরিচিতি সেগুলো চালাতেই হয়, কিন্তু প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা কোনো বৈঠকে যাব না। তাই এই জায়গা থেকে ভারত সরে হলে তাহলে ইউনূস সরকার একটা বৈধতা পাবে, একটা লেজিটিমেসি। এই লেজিটিমেসিটা পেলে ইউনূস সরকার যেভাবে বিশ্বে এখন একটা উপেক্ষিত জায়গায় আছে, সেই জায়গাটা থাকবে না। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ তাদের এতটা উপযাচক হওয়ার, সেটা হচ্ছে মোদির হাত ধরে মোদির বন্ধু আমেরিকা ট্রাম্প সাহেবের কাছে পৌঁছানোটা বাংলাদেশের পক্ষে অনেক সুবিধাজনক হবে। এবং আজকের পৃথিবীতে বাংলাদেশের অর্থনীতি যেখানে এসে দাঁড়িয়েছে, রাজনীতি যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে মোদি সরকারের একটা সমর্থন, মোদি সরকারের কাছাকাছি যেতে পারলে সেটা বাংলাদেশের পক্ষে একটা বড় ব্যাপার হয়, বড় একটা পাওনা হয়। আর এই যে চীনে গেলেন দেখা করতে, চীনে কিছু কথা বলেন, অ্যাকচুয়ালি এর যে এফেক্ট, সেটা জিরো এফেক্ট, অন্তত মাইনাস না হলেও জিরো কিংবা তার উপরে ওই পয়েন্ট সামথিং, তার বেশি নয়, এটা দেখবেন। সুতরাং চীনে যাওয়ার আগে এই জন্যেই মোদি, এটা ইউনূসও জানেন, এবং জানেন বলেই তিনি ভারতে আসতে চেয়েছিলেন। এবার বলি কিছু কঠিন পূর্ব শর্তের কথা। এই শর্তগুলো কি হতে পারে? 1, 4 মাস ধরে সেডিশন অর্থাৎ দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত, বিনা বিচারে আটক করে রাখা সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এটা হবে প্রথম দাবি, প্রথম দাবি। কারণ এর মধ্যে দেখা যাবে যে এই মুক্তিটা হলে সেখানকার সরকার মেনে নিল যে হিন্দু হিসাবে তিনি কোনো দেশদ্রোহিতার কাজ করেননি, এবং হিন্দুদের প্রতি যে অভিযোগটা আসছে অত্যাচারের, সেই অত্যাচারের অভিযোগটাও কমে যাবে। দ্বিতীয় দাবি, সেটা হচ্ছে যে রিলিজিয়াস মাইনরিটিস যে অভিযোগ, অত্যাচারের অভিযোগ, যে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অত্যাচার করছে বাংলাদেশের সরকারের মদতে বিভিন্ন সন্ত্রাসীরা, বিভিন্ন ইসলামী গোষ্ঠীরা, তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে। তৃতীয় থাকবে শেখ হাসিনার সরকারের সঙ্গে
বাংলাদেশ ভারতের যে চুক্তিগুলো হয়েছে, যে বাংলাদেশের ভেতর দিয়ে প্যাসেজ দেয়া, ট্রেড বা বাণিজ্যের বিষয়ে, তার ভেতর দিয়ে যে ট্রানজিট প্যাসেজের যে সমস্ত চুক্তি হয়েছে এবং চুক্তি অনুযায়ী যে কাজগুলো চলছে, সেই কাজগুলো বন্ধ রাখা চলবে না, সেই কাজগুলোকে করতে দিতে হবে এবং যেখানে এই সমস্ত ব্যাপারটা এটা মেনে নেওয়ার জন্যে সেটা মানতে হবে এবং সেই অনুযায়ী কাজগুলো শুরু করতে হবে। বাংলাদেশ সরকারকে, ভারত সরকারকে সাহায্য, এই ব্যাপারে যত রকম সাহায্য তাদের তরফ থেকে দেওয়ার সেগুলো করতে হবে, তার বিরোধিতা করা চলবে না। 4 নম্বর, সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে যে সংঘর্ষ এবং সাংঘর্ষিক পরিস্থিতি কিছুদিন ধরে চলছে, সেই ব্যাপারে বিজিবিকে, বাংলাদেশ বর্ডার গার্ডস বাংলাদেশকে বলে দিতে হবে যে তারা এর বিরোধিতা যাতে না করে। এবং কারণ বাংলাদেশের ভেতরে সেই শেখ মুজিবের সঙ্গে সেই সময় যে চুক্তি অনুযায়ী সব জায়গায় 150 গজের কিন্তু রাখতে হবে, মাঝখানে যে আলাদা জায়গা রাখতে হবে, খালি রেখে তারপরে করতে হবে, এমন কোনো কথা নেই। সেখানেও ব্যবস্থা আছে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপরে 5 নম্বর, সেটা হচ্ছে পাকিস্তান সহ অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এমন স্তরে নিয়ে যেতে পারবে না ইউনূস সরকার যাতে ভারতের স্বার্থ বিঘ্নিত হয়। অর্থাৎ ভারতের স্বার্থ বিঘ্নিত করে পাকিস্তান এবং চীন বা অন্য কোনো দেশের সঙ্গে কোনো সম্পর্ক, কোনো ব্যবস্থা, কোনো চুক্তি করা চলবে না, এটা বলতে হবে। অর্থাৎ পাকিস্তানের এর সাথে যে সাম্প্রতিক যেভাবে যা করেছে, ভারতকে প্রায় বুড়ো আঙুল দেখিয়ে ভারতকে অস্বীকার করে এই রকম কাজ, কিংবা চীনে গিয়ে তিস্তা নিয়ে এইসব নিয়ে যে কোনো চুক্তি হচ্ছে তা কিন্তু নয়, তা কিন্তু করেনি, এটা মনে রাখতে হবে। তা হলো পাকিস্তানের সঙ্গে এই অস্ত্র শস্ত্র ইত্যাদি তাদের যেসব ব্যাপারগুলো চলছে ভারতের স্বার্থ বিঘ্নিত করে এই সবগুলো করা চলবে না। এই কঠিন পূর্ব শর্তগুলো রেখে তাদেরকে জবাব দেওয়া যেতেই পারে ইউনূস সরকারকে। ইউনূস সরকার যদি মানেন, এই জবাবগুলো মেনে যদি বসতে চান, তিনি বসতেই পারেন, হি ইজ ওয়েলকাম। কিন্তু একেবারে কিছু না বলে যে চুপচাপ থেকে যাওয়া এবং একেবারে শেষ মুহূর্তে গিয়ে বলা যে আমাদের বসবার কোনো সময় কিংবা সুবিধা এখন হবে না, এটা বললে কিন্তু এর অনেকটা কি বলবো প্রশ্নের মুখে পড়তে হয় কিন্তু ভারতের সরকারকেই। সুতরাং আমরাও বলি, আজকে কিন্তু আগেই বলেছি এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং আলোচনা যে চলছে সেটা বোঝা যায় 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে মোদিজি যে প্রস্তাব পাঠিয়েছে, যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাতে কিন্তু এই একসাথে কাজ করার ব্যাপারটা নিয়ে বলা আছে। অর্থাৎ তোমার সাথে একসাথে কাজ করব না এমন কথা কিন্তু বলা হয়নি। আমরা মনে করি 26শে মার্চের ওই চিঠি ভারত সরকারের মনোভাব পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে ইউনূস সরকারের সঙ্গে বৈঠকের ব্যাপারে। আমরা আশা করব এই মনোভাব নিয়ে আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছতে পারবে দুই সরকার। এবং কিন্তু সবার আগে সে দেশে নির্বাচন করতেই হবে ইমিডিয়েটলি, যত শীঘ্র সম্ভব, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, এটাও থাকবে। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।